ওমর তার হাতের দিক থেকে মুখটা সরিয়ে নিয়ে অন্যদিকে তাকিয়ে উত্তরে বলে, কয়টা না, আমাদের দেশে নদীর সংখ্যা প্রায় 800টি। ওমরের রোগ থেকে সিরিজের সুই বের করে সেখানে তুলা চেপে ধরে সরাসরি ওমরের মুখের দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে বলে, 800টি নদী? ওমর ঘাড় ঘুরিয়ে আসমার মুখের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বলে, হ্যাঁ। ওমর কয়েক মুহূর্ত তাকিয়ে থাকে দুই জোড়া চোখ, তারপর চোখ সরিয়ে হঠাৎ ব্যস্ত হয় ওমরের বিছানা গোছাতে গোছাতে বলে, কয়েকটা নদীর নাম বলেন তো শুনি। ওমর বলে, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী, শীতলক্ষ। ইস, কি সুন্দর সুন্দর নাম, নিশ্চয়ই সবগুলো নামের অর্থ আছে। আচ্ছা, এই একটা নামের অর্থ শুনি। ওমর বলে, কর্ণফুলী মানে কানের দুল। বড় বড় চোখ চোখ করে বিস্ময় নিয়ে বলল, কত সুন্দর নাম, কবিতার মতো। আপনাদের দেশের একজন কবির নাম পড়েছিলাম, কি যেন ঠাকুর। ওমর হাসে, পাল্টা প্রশ্ন করে, আপনাদের দেশে কয়টা নদী আছে? এই প্রশ্নে আসমা নামতা পড়ার মতো করে আঙ্গুল করে গুনে গুনে বলল, কাবুল, হেলমান্দ, হারি, আরগান্দার, কুনার, পাঞ্জো, মুরঘা, গোমাল, ফারাহ, ককছা, পাঞ্চশির, ওয়াখান, পিচ, আলিনগার, খুররাম, মুসাকালা এবং আমুদরিয়া। ওমর বলল, আপনাদের দেশে আসার আগে আমুদরিয়া নাম পড়েছিলাম বইতে। ল্যাটিন ভাষায় এই নদীর নাম অকাস, আর আমাদের দেশেও নদীকে দরিয়া বলে। ওমরের কাছে নতুন কিছু শুনলে কিশোরীর মতো চোখ বড় বড় করে তাকিয়ে থাকে আসমা। বলে, আপনাদের দেশে ফার্সি ভাষা গেল কিভাবে? কেন আপনি জানেন না? আপনাদের পূর্বপুরুষরা আমাদের ভারত উপমহাদেশ শাসন করেছে। আপনি নিশ্চয়ই মুঘল সম্রাট বাবরের নাম শুনেছেন। হ্যাঁ, তিনি তো আমাদের সম্রাট ছিলেন। আমাদের বাংলাদেশকেও আফগানরা শাসন করেছে। আপনাদের ইতিহাসের বইতে এসব আমরা স্কুল থাকতেই পড়ি। আমাদের ইতিহাসের বইতে এসব আমরা স্কুলে থাকতেই পড়ি। মোগল, তুর্কি ছাড়াও বাংলাকে 1538 থেকে 1576 সাল মোট 38 বছর শাসন করেছে আফগান শাসকরা। তার মধ্যে একজন বিখ্যাত আফগান শাসক ছিলেন শের শাহ। তার নাম আমাদের ঢাকার এখনো একটা রাস্তার নাম আছে, শেরশাহ রোড। একটা জেলের নাম আছে, শেরপুর। মিষ্টি হেসে আসমা বলে, আমি এত জানি না, আপনি অনেক জানেন, মাশাআল্লাহ। না, আমি বেশি জানি না, তবে আমার জানতে ভালো লাগে। আমারও জানতে ভালো লাগে, কিন্তু মেয়েদের জন্য এখানে সবকিছু বন্ধ হয়ে গেছে। আব্বুকে বলেছি, আব্বু, মুসলিম নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ, কিন্তু তোমরা কেন মেয়েদের স্কুল বন্ধ করে দিচ্ছ? আব্বু বলেছেন ধীরে ধীরে খুলে দেওয়া হবে। আসলে তালিবান নেতৃত্বের মধ্যে দুটি পন্থী আছে। একদল নারীদেরকে ঘরের মধ্যে রাখতে চায়, যাদের কাছে শুধু সন্তান লালন পালন আর ঘর দেখাশোনা করা। এনারা বয়স্ক। আর খালিদ ভাইয়াদের মতন তরুণরা চান নারীরা আলাদাভাবে সব ধরনের শিক্ষা নেবে। আমি পেশোয়ারের যে কলেজে নার্সিংয়ের জন্য পড়েছি, সেটা একজন মহিলা সাহাবীর নামে, যিনি ইসলামের প্রথম নার্স হিসেবে স্বীকৃত। তার নাম রুফায়দা আল আসলামিয়া। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতিতে কয়েকজন নারী অনুসারী নিয়ে যুদ্ধাহতদের চিকিৎসা করার জন্য খাইবরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এমনকি তারা খাইবরের যুদ্ধে লব্ধ গনিমতের একটা অংশ পেয়েছিলেন। এছাড়াও মসজিদে নববীর পাশে তিনি একটা তাঁবু খাটিয়ে সেখানে অসুস্থদের চিকিৎসা দিতেন। খন্দকের যুদ্ধে সাহ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হলে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তাঁবুতে রেখে চিকিৎসার আদেশ দেন। শুধু তাই নয়, তিনি অনেক আনসার মুহাজির নারী সাহাবীদের নার্সিং প্রশিক্ষণ দিতেন। অথচ আজ আমি সুযোগ পেলে কত আহত যোদ্ধাদের সেবা করে জেহাদের সওয়াব লাভ করতে পারতাম। আমি এসব আব্বুকে বলেছি। আব্বু বলেছেন যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে। আপনি সুস্থ হলে কি দেশে ফিরে যাবেন? ওমর পাল্টা প্রশ্ন করে, বিক্রি করা জিনিস কি ফেরত নেওয়া যায়? আসমা অবাক হয়ে প্রশ্ন করে, এ কথা কেন?
আমি যে জীবন আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি সেটা নিয়ে কিভাবে বাড়ি ফিরে যাব? চূড়ান্ত মীমাংসা হওয়া পর্যন্ত আমি আছি, গাজী অথবা শহীদ। দৃষ্টির দেওয়ালটা ভেঙে ওরা এখন পরস্পরের মুখের দিকে চোখের দিকে তাকিয়ে কথা বলে। আড়ষ্ট আর নেই, দুজনই সহজ হয়ে গেছে। অনুভূতিটা এখনো আর দৃষ্টিতে নেই, সেটা এখন পৌঁছে গেছে বোঝাবুঝির জায়গায়। কথায় কথায় ওরা পরস্পরকে বুঝে নিচ্ছে। নার্সের মতো পেশাদারিত্ব আর মায়ের মমতা দিয়ে আসমা ওমরকে সারিয়ে তুলেছে। সারা গায়ে স্প্লিন্টারের ক্ষত ধীরে ধীরে সাদা চামড়ার রূপ নিচ্ছে। কয়েকদিন পর পর ব্যান্ডেজ খুলে ক্ষতস্থান পরিষ্কার করে মলম লাগিয়ে আবার নতুন ব্যান্ডেজ বেঁধে দেয়। সে সময়টুকু ওমর চোখ বন্ধ করে বিছনায় শটান শুয়ে থাকে। কাঠের স্ক্র্যাচে ভর দিয়ে এখন একটু একটু হাঁটতে পারছে। এই ঘরের বারান্দাটা তার খুব প্রিয়। বারান্দার সামনে আদিগন্ত খোলা প্রান্তর, দূরে হিন্দুকুশ। যতক্ষণ একা থাকে ততক্ষণ সে এখানে বসে বসে আসমার জন্য অপেক্ষা করে। এদের পুরো পরিবার ওমরের আপন হয়ে গেছে। আসমা ছোট দুই ভাই হাসান ও হোসেন মাঝে মাঝে এসে উঁকি মেরে যায়, সাহস করে কাছে আসে না। আসমান দুই মা নিজের সন্তানের মতোই ওমরের প্রতি লক্ষ্য রাখে, তার জন্য বিশেষ বিশেষ রান্না করে, তার কাপড় চোপড়ও ধুয়ে দেয়। ওমর মুখের ভিতরে এবং গালের ক্ষত অনেকটা ভালোর দিকে। এখন সে চিবিয়ে খেতে পারে, কিন্তু অনেক সময় নিয়ে খায়। খালিদের বাবা আবদুল্লাহ একবার গভীর রাতে কয়েক মিনিটের জন্য তার রুমে এসে তার সঙ্গে দেখা করে গেছে। তালিবানদের ইন্টেলিজেন্স উইংয়ে কাজ করেন বলে তার নিজের নিরাপত্তার জন্য প্রতিটা মুহূর্তে তাকে সতর্ক থাকতে হয়। তিনি প্রকাশ্যে চলাচল করেন না। তার নিরাপত্তার সাথে মোল্লা ওমরের নিরাপত্তা জড়িত। প্রায় ৭০ বছরের কাছাকাছি বয়স তার। এখনো শরীরের গঠন মজবুত। ওমরকে দেখে পিতার মতো বুকে জড়িয়ে ধরে রাখেন অনেকক্ষণ। তারপর বললেন, তোমার সাথে দেখা না হলে আমি তোমার প্রতিদিনের খবর রাখি। আমার পরিবার তোমার মতন মেহমান পেয়ে গর্বিত। অবশ্য আমি তোমাকে আর মেহমান মনে করি না, তুমি আমার আরেকটি ছেলে। জেহাদের ময়দানে তোমার সাহস আর বীরত্বে আমরা গর্বিত। নিশ্চয় মহান আল্লাহ তোমার প্রচেষ্টা কবুল করবেন। আমাদের অবস্থান প্রতি মুহূর্তে গোপন আর বদল করতে হয়। আমাদের অবস্থান শনাক্ত করতে পারলে সেখানে গুপ্ত ঘাতক পাঠিয়ে দেওয়া হয়। আল্লাহর কাছে তোমার সুস্থতার জন্য দোয়া করি। দুনিয়ার জীবন সংক্ষিপ্ত, ইনশাআল্লাহ জান্নাতে আমরা সবাই একদিন একত্রিত হব। ওমরের গালে চুমু দিয়ে লোকটা বের হয়ে গেলেন। ওমরের বুকের ভেতরটা চিনচিন করে উঠল। তার মনে হলো কবরের জীবন থেকে তার বাবা ফিরে এসে তাকে আদর করে আবার চলে গেলেন। লোকটাকে তার একবার বাবা বলে ডাকতে ইচ্ছে করেছিল।